2024 সালের নভেম্বর মাসেও বলতে পারি আমি গণমাধ্যমের কর্মী হিসাবে স্বাধীন নই। আমি মন খুলে কথা বলতে পারি না। এক সময় ছিলেন খালেদা জিয়া, এক সময় ছিলেন এরশাদ, এক সময় ছিলেন শেখ হাসিনা, এখন আছে বর্তমান সরকার। আমি কোনো আমলেই স্বাধীন নই এবং স্বাধীন হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। আগামী 500 বছরেও আমরা বাঙালি জাতি সভ্য হব না। আপনি লিখে রাখেন, 500 বছরে হবো কিনা সন্দেহ আছে। তো এই যে রাজনৈতিক যে কালচারটা, এই যে রাজনৈতিক সংস্কৃতি, এটাকে পরিবর্তন করা খুব জরুরি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, এটা আসলে দাবির চাইতে এই সরকারকে আনস্টেবল করার জন্যই মূলত এই জিনিসগুলা বেশি করা হচ্ছে এই মুহূর্তে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে করার জন্য কলেজটির শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছেন। এবং প্রথমত যে ছোট্ট করে যে বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখছেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার বিষয়টি, তাদের যে দাবি, আমি সাথে যে আসলে মূলত যে প্রশ্নটা রাখতে চাই আপনাদের কাছে সেটি হচ্ছে যে কোনো দাবি বিক্ষোভ থাকতেই পারে, করতেই পারে, দাবি আদায়ের জন্য বিক্ষোভ করা যেতে পারে, আন্দোলন প্রতিবাদ করা যেতেই পারে, ঠিক আছে, বুঝলাম। কিন্তু আমরা যেটা দেখলাম যে একজন শিশু সহ 5 জন যাত্রী আহত হয়েছেন। এখন এখানে এটি রাজনৈতিক আন্দোলন বিক্ষোভ হোক, অরাজনৈতিক হোক, যেই দাবিতেই হোক, এই যে 5 জন লোক আহত হলে এর দায় কে নিবে? আইন শৃঙ্খলা বাহিনী আছে মাঠে, সরকারের দায়িত্ব আছে, আবার একদিকে যারা বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, আবার এর মধ্যে কি বাহিরের কেউ আছে। কিন্তু দিন শেষে যারা আহত হলেন তাদের দায় কে নেবে? এক। দ্বিতীয়ত হচ্ছে এই যে ট্রেনের কয়েকটি জানালার কাঁচ ভেঙেছে অথবা আরো কি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জানি না, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি। এই যে বিষয়টা, এর ভর্তুকি কে দিবে? এই যে দীর্ঘ যানজট, ট্রেন বসে থাকা, ট্রেন চলতে না পারা, রাস্তায় যানজট, মানুষের যে ভোগান্তি, এইটার ক্ষতিপূরণ কে দিবে? এর দায় কে নিবে? সরকার নিবে? বিক্ষোভ, তিতুমির কলেজের কথা বলছি না, যে কোনো আন্দোলন, সেটা কোনো রাজনৈতিক দলের হতে পারে, অরাজনৈতিক দলের হতে পারে, যে কোনো সংগঠনের হতে পারে, 5 জন লোকের যে কোনো দাবিতে হতে পারে, সেটা যাই হোক। কিন্তু এই যে আমরা বিভিন্ন সময় দেখি, কিন্তু আমরা এই জিনিসগুলো আসলে কতটুকু ভাবি, আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আসলে আমাদের পরিষ্কার। একটা সংগঠনের অথবা একটি কলেজের অথবা রাজনৈতিক দলের যেমন তাদের প্রতিবাদ জানানোর, আন্দোলন করার, বিক্ষোভ করার অধিকার রয়েছে, সাধারণ নাগরিকের সেই রাস্তা দিয়ে যাওয়ার অধিকার আছে। কিন্তু সেই অধিকার থেকে তো সে বঞ্চিত হচ্ছে, তার সময় নষ্ট হচ্ছে। সেই জায়গাটায় আসলে কি হবে? জনাব রহমান মুস্তাফিজ আমাকে একটু বলবেন, এর দায় কে নিবে? সরকার নিবে? বিক্ষোভকারী নিবে? রাজনৈতিক অরাজনৈতিক দল নিবে? যে যখন করছে কে নিবে এর দায়টা? এর দায়টা আসলে নেবে আমাদের আহ ভাগ্য। ভাগ্য এই কারণে আমি একটা কথা বলি যে আগামী 500 বছরেও আমরা বাঙালি জাতি সভ্য হব না। আপনি লিখে রাখেন, 500 বছরে হবো কিনা সন্দেহ আছে। আমরা কথায় কথায় যে ভাঙচুর করি, এই যে আজকে ট্রেনে হামলা হলো, একটা শিশু সহ 5 জন মারা গেল, তার আগে আমরা মেট্রো রেলে হামলা দেখলাম, এর আগে আমরা বিমানবন্দরে হামলা দেখলাম, তারপরে হচ্ছে এরকম নানান সময় নানান কিছু দেখি। আজকে ধরেন আপনার মাধ্যমেই আমি টিভিএন এর দর্শকদের একটা কথা জানাতে চাই। ধরেন এক সময় বিশেষ করে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম, গাড়ি ভাঙচুর করা, জ্বালানো, এই কাজগুলি করেছি। 92 সালে মার্চ মাস থেকে আমি নিজে তো পারতপক্ষে কোনো গাড়ির দিকে ঢিল ছোড়া তো দূরের কথা, ফুলও ছুড়ি না, এবং অন্যকে দেখলে বাধা দিই। কেন দিই? মঈন হোসেন রাজুর কথা নিশ্চয়ই আপনার মনে আছে, ইদানিংকালে খুব আলোচিত একটা জায়গা রাজু ভাস্কর্য। এই রাজুকে, রাজুর স্মৃতিকে ঘিরে এই রাজু ভাস্কর্য হয়েছে। এই রাজু, মঈন হোসেন রাজু আমার ব্যক্তিগত বন্ধু, আমাদের শত শত রাত একসাথে এক বিছানায় কেটেছে। এই রাজু যেদিন মারা যায়, ছাত্রদল এবং ছাত্রলীগের গোলাগুলির মধ্যে সন্ত্রাস বিরোধী মিছিল বের করেছিল টিএসসি থেকে রোজার দিন, ইফতারির জাস্ট কিছুক্ষণ আগে। সেই জায়গায় মল চত্বরের দিক থেকে আসা গুলিতে রাজু মারা যায়। রাজু হাসপাতালে। রাজু মারা যাওয়ার খবরটা যখন ছড়িয়ে গেল, আমরা জাস্ট 5-6 জন রাস্তায় বেরোলাম। চানখার পুলের মোড়ে একটা মাইক্রোবাস দাঁড়িয়েছিল। সেই মাইক্রোবাসে পরে জেনেছে এই মাইক্রোবাসটাতে আমি অনেকবার উঠেছি। মাইক্রোবাসটা জ্বালিয়ে দিলাম। একটা পিঠা তৈরি করছিলেন একজন, সেই তার কেরোসিনের চুলাটি নিয়ে সেই মাইক্রোবাসটি জ্বালিয়ে দিলাম। এরপর যখন আবার হসপিটালে ফিরে আসি, জানলাম রাজু গুলি খাওয়ার খবর পেয়ে রাজুর বড় ভাই রানা ভাই, খালাম্মা খালু ওই মাইক্রোটিতে করে রাজুর শেষ বিদায়ের জায়গাটায় এসছেন। ওই যে কষ্টটা, সেই কষ্টের পর আমি আসলে কোনোদিন আর গাড়িতে হাত দেওয়া, গাড়িতে আগুন জ্বালানো বা ভাঙচুর করা এই জায়গাটা সমর্থন করতে পারিনি। যে
আমি নিজের ভিতর থেকে তখন অনুভব করলাম যে যার গেল তার তো সবই গেল। তো সেই জায়গায় আমার মনে হয় যে এটা চাওয়া উচিত না। যারা এই কাজগুলি করে তাদের পরিবারের কেউ যদি আজকে ওই জায়গায় আহত হতো, তার কেমন লাগতো? যার ইটের আঘাতে যে শিশুটি মারা গেল, সেই শিশুটি তারও ভাই বোন হতে পারতো। যে বয়স্ক ব্যক্তি পুরুষ বা মহিলা আহত হলেন, তার বাবা মা হতে পারতো। তো এই যে আন্দোলন সংগ্রামে আমরা দেখি মানুষ মারা যায়, পুলিশের গুলিতে হোক বা আন্দোলনকারীদের গুলিতে হোক বা তাদের প্রতিপক্ষের গুলিতে হোক বা পিটিএ মারা হোক, যিনি মারা যান তার পরিবারটার কি অবস্থা এটা আমরা ভাবি না। একই সাথে হচ্ছে যিনি এই যারা মারছে এদের পরিবারে কেউ মারা গেলে আসলে কেমন লাগতো। আমরা দেখেছি আমাদের গত সেই 47-এর আন্দোলন, যেটা পাকিস্তান স্বাধীনতা বা ভারত স্বাধীনতা আন্দোলন, পরবর্তী সময় আমাদের 71, এই জায়গাগুলো এক ধরনের বিষয় ছিল। কিন্তু পরবর্তী সময় আমরা গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, এই আন্দোলনের মৃত্যুগুলো আমাদেরকে আসলে কাঁদায়। আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আমি জানি সড়ক দুর্ঘটনায় বা এই ধরনের দুর্ঘটনায় মারা গেলে কেমন লাগে। সেই জায়গা থেকে এগুলো আসলে মানুষের মনোজগতে পরিবর্তন করার বিকল্প নাই। এবং এই পরিবর্তনটা করার জন্য করার জায়গা হচ্ছে বেসিক্যালি দুইটা। একটা হচ্ছে প্রাইমারি লেভেলের স্কুলে, আরেকটা হচ্ছে পরিবার। পরিবারের আমরা সদস্যরাই তো অসভ্য। আমার শিক্ষকও তো ওই অসভ্য সমাজ থেকে আসা। ওনারা নিজেরাই তো স্কুল ফাঁকি দেন, প্রশ্নপত্র বিক্রি করেন। তো আমাদের নীতি নৈতিকতার জায়গাটাই তো ঠিক নাই। কত জেনারেশন পার হলে আমরা সভ্য আমরা জানি না। তো এই দায় আসলে কাউকে কারো ঘাড়ে চাপানোর কিছু নাই, বরং কঠিন শাস্তি হওয়া উচিত। আর এই যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, তিতুমির কলেজের আগে তো ঢাকা কলেজ, কবির নজরুল কলেজ, ইডেন কলেজ, এদের নাম আসা উচিত। আমি দাবি করলাম একটা নতুন সরকার আসছে, সেই সরকার আসলে আমি একের পর এক দাবি উত্থাপন করতে থাকবো, অরাজকতা সৃষ্টি করব, এটা হতে পারে না। আপনি 15 বছরের ফ্যাসিস্ট সরকারের কথা বলছেন, ফাইন, আপনি বর্তমান সরকারের আমলে আসেন না, আপনি এই সরকারকে আনলেন, আনার পরে আপনি 15 মাস যেতে আপনি এই ধরনের দাবি দেওয়া শুরু করে দিবেন। আপনি তাকে রাষ্ট্র সংস্কার বলছে, ইত্যাদি ইত্যাদি বলছে। দেখেন না, আগে 15 মাস অপেক্ষা করেন, আপনার দাবি দাওয়া পূরণ হয় কিনা সেটা দেখেন। আপনি এখনই একটার পর একটা ইস্যু তুলবেন, এটা তো হতে পারে না। আপনি ইস্যু তুলে হচ্ছে রাস্তাঘাট বন্ধ করে দিবেন, ট্রেনে হামলা চালাবেন, গাড়িতে ভাঙচুর করবেন, এটা হতে পারে না। আগে আমাদের মূল রাষ্ট্র সংস্কারের জায়গায় মূল সংস্কার হওয়া দরকার, নৈতিকতার জায়গা, মনোজগতের জায়গা, সততার জায়গাটা তৈরি করা। আমরা মানুষদের সমাজ করছি এই দেশে 17 কোটি মানুষ থাকলে একেবারে 16,99,00,000 মানুষ অসভ্য। এই জায়গায় চেঞ্জ না করে আসলে কিচ্ছু হবে না। আপনি আমি ভালো ভালো কথা বলি, আমরাও কি কোনো না কোনো ভাবে এই ধরনের অসততা যাই না, অথবা একটা অসৎ মানুষ, অসভ্য মানুষকে কোনো কোনো ভাবে একদম হচ্ছে হয় প্রতিবাদ না করে তাকে প্রশ্রয় দিচ্ছি, আর নয়তো ভাবি যে আচ্ছা আমারও তো এই ভবিষ্যতে লাভ হইতে পারে। তো এই মনোজগতের পরিবর্তনের কোনো বিকল্প নাই। আমার মনে হয় দায় কারো উপর চাপানোর কোনো দরকার নাই। আসেন আমরা বরং কঠোর ব্যবস্থা দিতে পারি কিনা সেই জায়গাটায় পৌঁছাই। জি, রহমান মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো অবশ্যই সময় পেলে। মুতাসিম বিল্লাহ, আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করতে চান একটু বলতেন আমাদের। একটা তো যে সভ্যতা অসভ্যতার ব্যাপারে বলা হলো, আমি এটার সাথে আমার কোনো দ্বিমত নেই এবং এটা আসলে কেউই দ্বিমত করবে না যে মানসিক ভাবে মনস্তাত্ত্বিক দিক থেকে যখন আমার মধ্যে ওই বিবেকবোধ কাজ করে না, আমার মধ্যে ওই সচেতনতা কাজ করে না। এখন যেটা ভাই বলছিলেন যে উনি একটা ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্সের মধ্য থেকে যে ওনার এই পরিবর্তনটা এসেছে, আমাদের সবার তো আর আসলে আমরা চাইও না যে সবাই এই ধরনের একটা আহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাক। কিন্তু বিষয় যেটা হয়েছে যে এই জিনিসটা একটু বোঝা দরকার যে এই ধরনের ঘটনাগুলো হয় কেন। যখন অথরিটির সাথে আমাদের যারা সাধারণ জনগণ আছে, আমি দাবির লেজিটিমেসি নিয়ে পরে বলছি, যখন অথরিটির সাথে আমাদের সাধারণ জনগণের যে বিশ্বাসের জায়গাটাতে যখন একটা বড় ব্যাঘাত ঘটে, যে আমাদের যেটা ন্যায্য দাবি সেটাও যদি আমরা চাই সেটাও আমরা পাবো না। কারণ দেখেন, এই ধরনের রাস্তা বন্ধ করা কিংবা এই ধরনের আহ প্রতিবাদ কিন্তু এর আগেও অনেক ন্যায্য দাবি নিয়েও হয়েছে। সেটাও যখন হয়, সেটার মধ্যে কিছু লোক থাকে যারা, যেটা ভাই বললেন যে অসভ্য লোকজনের যখন সংমিশ্রণ হয়, তো এই যে রাজনৈতিক যে কালচারটা, এই যে রাজনৈতিক সংস্কৃতি, এটাকে পরিবর্তন করা খুব জরুরি। আমাদের শিক্ষা থেকে শুরু করে বাচ্চা কাল থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা সিভিক সেন্স বলতে কিছু শিখাই না। আমাদের বাচ্চারা এখন পর্যন্ত এই যে রাস্তায় ময়লা ফেলা, অপচয় বন্ধ করা, পানি নষ্ট না করা, এই ধরনের যে সিভিক জায়গাগুলি আছে, সেই জায়গাতে আমাদের শিক্ষা কার্যক্রমে বা বাচ্চাদের থেকে আমরা এগুলো শিখাই না। পাশাপাশি যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা তো আমাদের অবস্থা খুবই খারাপ। যে সাধারণ একটা নিরাপদ সড়ক চাই, এই ধরনের একটা দাবি নিয়েও আমাদের রাস্তায় নামতে হবে।
আমরা সামান্য কোটা চাই না, আমরা বৈষম্য চাই না, সেই বৈষম্য চাই না দাবি নিয়েও আমাদেরকে কেন রাস্তায় নামতে হবে? সেই জিনিসগুলো অনেক আলোচনাতেও করা যেতে পারে, অনেক ধরনের করা যেতে পারে। কিন্তু যারা এই এবং এইগুলোর সুযোগটা নেয় কারা? এইগুলোর সুযোগটা নেয় যেটা হচ্ছে যে আপনি একটা নতুন সরকার এসেছে একটা গণ অভ্যুত্থানের পরে, সেই সরকারকে আপনি কোনো ধরনের সময় দিচ্ছেন না সেটেল ডাউন করার জন্য। তাদের যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কাজগুলো করার দরকার সেগুলো নিয়ে আপনি সেটেল ডাউন করার সুযোগ দিচ্ছেন না। আপনার গত 15 বছরের যে না পাওয়া, সেটা ন্যায্য কিংবা অন্যায্য যেটাই হোক, আপনি সেটা নিয়ে অতি ব্যতিব্যস্ত হয়ে গেছেন। এটা দুই কারণে, একটা হচ্ছে যে আপনার যে সামগ্রিক চিন্তার জায়গাটা, সেই জায়গাটাতে একটা অপরিপক্কতা আছে, এবং আপনার মধ্যে সেই ফ্যাসিস্ট সরকারের যে এলিমেন্ট গুলো আছে, যেটা দিয়ে আপনি সরকারকে আনস্টেবল করতে চান, সেই জায়গাটা আছে। তো এই জায়গাটাতে একটা বড় পরিবর্তন আনতেই হবে, এবং যারা আসলে ন্যায্য দাবিও তুলে তাদেরকে কেন সচেতন হওয়া দরকার। এই যে আজকে তিতুমির কলেজের এই দাবিটাকে যদি আমি ন্যায্য মেনে নিই, যেটা ভাই বললেন সেটা ইতিহাস বলবে যে ইডেন, বাংলা কলেজ, অন্যান্য যে কলেজগুলো আছে সেগুলো এটা আগে পায় কিনা সেটা নিয়ে একটা আলোচনা হতেই পারে। কিন্তু যদি আমি ন্যায্য ধরেও নেই, এই ধরনের বিশৃঙ্খল ঘটনা, এই ধরনের ঘটনা একটা ন্যায্য দাবিরও লেজিটিমেসি। আজকে এই ট্রেনের ঘটনাটা যদি না ঘটতো, এটা নিয়ে সাধারণ মানুষ হয়তো চিন্তা করতো যে একটা কলেজ, এত প্রাচীন একটা কলেজ যেখানে এত মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করছে, তাদের একটা দাবি থাকতে পারে, সেটা নিয়ে কথা হতে পারতো। কিন্তু এই যে বিশৃঙ্খল ঘটনাগুলো হয়, তখন একটা ন্যায্য দাবিও, এটা যদি আপনি একটা ভালো আন্দোলনও করেন, তখনও এগুলো যদি আমরা কন্ট্রোল করতে না পারি, এই দাবিগুলো কন্ট্রোল করতে না পারি, এবং আমরা যদি এগুলো স্ট্রাকচারালি চিন্তা না করতে পারি যে একটা দাবি আসলে কিভাবে উত্থাপন করা যেতে পারে, এগুলো নিয়ে কি সরকারের মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে? এগুলো নিয়ে কি সরকারের অধিদপ্তরগুলোর সাথে কথা হয়েছে? একটা দাবি আদায়ের তো একটা স্টেজ থাকতে হবে। আমি কোনো দাবিকেই ছোট করতে চাই না, কোনো দাবিকেই বড় করতে চাই না। আমরা গত 100 দিনে এই ধরনের অনেকগুলো দাবি দেখেছি, যেগুলো কোনো স্ট্রাকচার ফলো করে, যেগুলো কোনো প্রসেস ফলো করে হয় নাই। কিন্তু এগুলোর পেছনে আমরা আমার যে ইন্টারপ্রিটেশন, আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে এটা আসলে দাবির চাইতে এই সরকারকে আনস্টেবল করার জন্যই মূলত এই জিনিসগুলো বেশি করা হচ্ছে এই মুহূর্তে। কারণ আর নাহলে যদি শুধুমাত্র এটা বিশ্ববিদ্যালয় করার দাবি হতো, এটা যদি শুধুই জাতীয়করণের দাবি করার হতো, তাহলে এই জিনিসগুলো একটা প্রসেস ফলো করে মেনটেন করে করা হতো। জি, আপনাকে ধন্যবাদ মুতাসিম বিল্লাহ। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আমরা আরেকদিন কথা বলবো, এই যে দাবির যে বিষয়গুলো সময় নিয়ে। আজকে সময় আমাদের একটু কম। আমি একটু রহমান মোস্তাফিজ আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসতে চাই, আমরা যেটা দেখলাম যে গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে, কেমন হলো, প্রত্যাশা কি, এবং একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার চাওয়া পাওয়ার জায়গাটা কি এই গণমাধ্যম সংস্কার কমিশন, অথবা এই সংশ্লিষ্ট গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়ে আসলে কি সংস্কার করবে অন্তর্বর্তীকালীন সরকার, আপনার প্রত্যাশা? গণমাধ্যম কমিশন, সংস্কার কমিশনে আমি মূলত একজন মানুষের উপর একটু আশাবাদী, যে আমি ব্যক্তিগতভাবে আহ, ওনার স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আমি ওনাকে পছন্দ করি। গীতিয়ারা নাসরিন, গীতিয়ারা আপার প্রতি আমার এক ধরনের বলতে পারেন আহ, ভালো লাগার জায়গাটা এই জন্যেই যে তিনি কখনোই কোনো সরকারের আমলেই মাথা নত করেননি। যখন যা তার কাছে ন্যায্য মনে হয়েছে তিনি সে কথাটি বলেছেন। এই একটা জায়গায় আমরা দেখেছি যে আগের একাধিক সরকারের আমলে তিনি প্রকাশ্যে এই কথা বলেছেন, কোনো ঝুঁকি থাকার পরেও উনি মাথা নত করেননি। মুশকিল হচ্ছে বাংলাদেশে তো 90 পরবর্তী সময়ে কোনো বুদ্ধিজীবী মহল নাই, যা ছিল দল কানা চাটুকার, সে নানান দলের পক্ষেই। আসলো সুশীল সমাজ। এই সুশীল সমাজকে আমরা দেখলাম কতটা বেশি আপনার স্বার্থবাদী হতে পারে, সেটাও আমরা দেখেছি। সুশীল বলি বুদ্ধিজীবী বলি, এই জায়গাটা আমরা এক ধরনের ঘাটতিতে আছি। 90 পূর্ববর্তী সময় বাংলাদেশে যথেষ্টই আমরা বুদ্ধিজীবীদের দেখেছি, তারা নানান সময় জাতির প্রয়োজনে কথা বলেছেন। এই জায়গায় এখন গীতিয়ারা নাসরিন আপা একা কতটা লড়াই করতে পারবেন আমি জানি না। আর বলতে পারেন আসলে আমি ইদানিং হয়তো আপনি আমার পুরনো সহকর্মী দেখেছেন, আমি আশাবাদী মানুষ, কিন্তু ইদানিং কেন যেন অনেক কিছুতেই আশাবাদী হতে পারি না। আমাদের সম্প্রচার আইন এটি বাক্সবন্দী হয়ে আছে আজকে প্রায় 7 বছর ধরে। 3 মাস সময় দিয়ে আমাদেরকে, আমি সেই কমিটির একজন সদস্য ছিলাম, 3 মাস সময় দিয়ে আমাদেরকে বলা হলো একটা খসড়া আইন প্রণয়ন করে দিতে হবে। 3 মাসের জায়গায় আমাদের 3 মাস আসলে সম্ভব না এই ধরনের ক্রিটিক্যাল একটা জিনিস তৈরি করা। আমাদের সময় লাগলো প্রায় 1 বছরের মতো। আমরা সেটা যখন দিলাম দেখলাম সেই আইনের মধ্যে নানান ধরনের ঘাটতি আছে, গোজামিল আছে, মালিক পক্ষ, আহ রাষ্ট্র, আমলা,
প্রত্যেকেরই জায়গা আছে, সাংবাদিক গণমাধ্যম কর্মীদের জন্য কিছু নাই। তা আমাদের মাথায় তো ঢুকে আছে, আমরা সেই আইন প্রণয়ন করতে গিয়ে হচ্ছে বিশ্বের নানান দেশের এই ধরনের আইনগুলো আমরা নাড়াচাড়া করেছিলাম। এই আমি অনুষ্ঠান শুরুর আগে আপনাদেরকে বলছিলাম যে সেই আইনে গণমাধ্যম কর্মীদের জন্য যখন কিছু ছিল না, গণমাধ্যম কর্মীদের কিছু না থাকার কারণে যখন সেই জায়গাটা নিয়ে মিটিং এ প্রশ্ন তুললাম, সেই প্রশ্নের এক পর্যায়ে কমিশনের সেই কমিশন হচ্ছে চেয়ারম্যান ছিলেন অধ্যাপক গোলাম রহমান স্যার, ওনার সাথে এক পর্যায়ে আমার কিছু ডিবেট হলো যে, এবং বললাম যে আমি আমার একেবারে উনি কণ্ঠ ভোটে দিয়ে দিলেন, 39 জন ছিলাম আমরা, যে সেই 39 জনের মধ্যে কণ্ঠ ভোটে দেওয়ার পরে 38-1 ভোটে সেই আইনের খসড়া গৃহীত হলো। সেই 38-1-এর 1 ছিলাম আমি। তো সেই জায়গায় হচ্ছে এক পর্যায়ে বললাম যে আমার নোট অফ ডিসেন্ট সহ তাহলে এটাকে গ্রহণ করতে হবে। এবং এই নোট অফ ডিসেন্ট নিয়ে বিশেষ করে ওয়েস্ট বডির সাথে কথাবার্তা বলতে গিয়ে এক পর্যায়ে মোজাম্মেল বাবু, আপনারা চিনেন, অ্যাডকোর নেতা ছিলেন, 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, কিছুদিন আগে গ্রেফতার হয়েছেন। তা বাবু ভাই এক পর্যায়ে আহমেদ জুবাইর সময় টিভির এমডি ছিলেন, তাকে বললেন যে জহু, এই রহমান মুস্তাফিজ বলতেছে যে এটা ওয়েস্ট বোর্ড রাখতে, রহমান মুস্তাফিজ তুমি আমাকে বলো যে ওয়েস্ট বোর্ডটা তো পত্রিকার জন্য আছে, কোথায় পালন হয়? তখন বলছিলাম যে আইনি অধিকার চাই গণমাধ্যম কর্মী হিসাবে, যাতে অন্ততপক্ষে ওয়েস্ট বোর্ড না দিলে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারি যে মোজাম্মেল বাবুর চেয়ে আমরা তুলে নেবো, আমরা এই স্লোগানটা দেওয়ার অধিকার চাই। জাস্ট মিটিং এর মধ্যে এইভাবেই বলেছিলাম। তখন এক পর্যায়ে হচ্ছে গোলাম রহমান স্যার এটাকে একটা ধারায় আনতে বললেন, ব্যারিস্টার তানজিম তিনি পরবর্তী সময় একটা ধারা না করে একটা উপধারা করলেন, তাও খুবই বাজেভাবে গণমাধ্যম কর্মীদের নিষ্পেষণের একটা জায়গা তুলে দিলেন মালিকদের হাতে, 12টা উপধারা। আমি সেই আলোচনায় যাচ্ছি না, আমি আবার মূল প্রসঙ্গে আসছি যে এই যে কমিটিটা দেখলাম, এই জায়গায় গণমাধ্যম নিয়ে কাজ করেন, গণমাধ্যমের ভিতর থেকে জি রহমান মুস্তাফিজ যে জায়গাটা, একটু সংক্ষেপে বলতেন, সময় একদম আমরা শেষ। মূলত 2 ধরনের মানুষ কাজ করি। হ্যাঁ, আমি শেষ করেছি, জি একদম শেষ করেছি। যে একটা একাডেমিক ঘরানা, আরেকটা হচ্ছে জনপ্রিয় ঘরানা। জি জনাব রহমান মুস্তাফিজ, আপনার ভিডিওটি সম্ভবত আমরা পাচ্ছি না আমার ঠিকভাবে। প্রত্যাশা জায়গা হচ্ছে একদম গণমানুষের কথা বলে যে মিডিয়া, সেই মিডিয়া কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। এবং আমাদের সবচেয়ে বড় জায়গা, আমাদের প্রচলিত আইনে আছে যে কোনো টেলিভিশন শত শত কোটি টাকা বিনিয়োগ করে যে টেলিভিশন হচ্ছে, যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়ার এখতিয়ার সরকারের আছে। অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রে তাই। এই জায়গাটা বন্ধ করা, আজকে আমি এই 2024 সালের নভেম্বর মাসেও বলতে পারি, আমি গণমাধ্যমের কর্মী হিসাবে স্বাধীন নই, আমি মন খুলে কথা বলতে পারি না। এক সময় ছিলেন খালেদা জিয়া, এক সময় ছিলেন এরশাদ, এক সময় ছিলেন শেখ হাসিনা, এখন আছে বর্তমান সরকার। আমি কোনো আমলেই স্বাধীন নই এবং স্বাধীন হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। কারণ আপনার বিরুদ্ধে কথা বললে আমি স্বৈরাচারের দোষর হয়ে যাব, আপনার পক্ষে কথা বললে আবার স্বৈরাচারের দোষর যাদেরকে বলছেন তখন বলবে যে আমি ষড়যন্ত্রকারী। 2 পক্ষ থেকেই চাপের মধ্যে থাকা এই দমবন্ধ পরিবেশ থেকে আমরা গণমাধ্যম কর্মীরা আসলে মুক্তি চাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।